identify the reagent and reactions condition X and Y in the following set of transformation. দেখো এখানে কি বলা আছে, একটা হচ্ছে টার্মিনাল হ্যালো অ্যালকেন বলা আছে, সেখানে X দিয়ে একটা রিঅ্যাকশন করানো হয়েছে, করার ফলে একটা প্রোডাক্ট পাওয়া গেছে, সেই প্রোডাক্টের উপরে Y দেওয়ার ফলে আবার একটা হ্যালোজেনেশন রিঅ্যাকশন হয়েছে এবং বিয়ারটা আলটিমেটলি টার্মিনাল কার্বন থেকে শিফট হয়ে মিডল কার্বনে চলে এসেছে। দেখো এইরকম রিঅ্যাকশন কিন্তু আমরা এই সিরিজের যে লেকচারগুলো হচ্ছে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনের যে লেকচারগুলো আমরা দিচ্ছি তার গত যে কোশ্চেন করেছি তার মধ্যে আমরা এইরকম রিঅ্যাকশন পড়েছি, যে যেখানে এলিমিনেশন করে একটা ডবল বন্ড ফর্মেশন হয়েছে এবং তারপরে আবার এইচবিআর অ্যাডিশন করতে হচ্ছে বিআরটা মাঝের কার্বনে এসছে। মনে করে দেখো যদি আমরা এইচবিআর নর্মাল এইচবিআর অ্যাড করি, নর্মাল এইচবিআর পারক্সাইডের প্রেজেন্সে কিন্তু নয়, পারক্সাইডের প্রেজেন্সে অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন হয়। যদি এইচবিআর আমরা দিই নর্মাল ক্ষেত্রে মার্কোনিকভ রিঅ্যাকশন হবে এবং নেগেটিভ অ্যাডেন্ডাম উইল অ্যাডেড টু দ্য মোর সাবস্টিটিউটেড পজিশন হবে। অর্থাৎ দেখো এইখানে মোর সাবস্টিটিউটেড পজিশন মানে কি, এই কার্বনটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড পজিশন, তার মানে এই প্রোডাক্ট যেটা লেখা আছে এইটা যদি একটা সি ডবল বন্ড সি বা এই রকম টাইপের কম্পাউন্ড হয়, অ্যালকিন হয়, তাহলে অ্যালকিনের উপরে যখন আমরা এইচবিআর দেবো দেন ইট উইল অ্যাড অ্যাজ এ মোর সাবস্টিটিউটেড পজিশনে ডবল বন্ড এই বিআরটা আসবে। অর্থাৎ এর আগে প্রোডাক্ট যেটা আছে সেইটাকে হচ্ছে যদি আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে প্রোডাক্টটা হবে সিএইচ ডবল বন্ড CH3, তাহলে এই যে প্রোডাক্টটা, এই যে অ্যালকিন প্রোডাক্টটা এসছে আমার ওপরে কোথা থেকে এসছে, CH3 CH2 CH2 Br এইখান থেকে এসছে এবং এখানে হচ্ছে আলফা পজিশন বিটা পজিশন, বিটা এলিমিনেশন করলেই এই ডবল বন্ডটা পাওয়া সম্ভব। বিটা এলিমিনেশন করার জন্য আমাদের কাছে সব থেকে ভালো রিয়েজেন্ট কি, অ্যালকোহলিক KOH ইন সাম এলিভেটেড টেম্পারেচার অফ 50 ডিগ্রি টু 70 ডিগ্রি, এবং তারপরে আমরা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশনের পরে আমরা অ্যাডিশন রিঅ্যাকশন করব সিম্পলি। প্রথম স্টেপে X তার মানে কি হলো, অ্যালকোহলিক KOH ইন সাম এলিভেটেড টেম্পারেচার। দেখা যাক এখানে কি অপশন দেওয়া আছে, X dilute aqueous AOH 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে, concentrated alcoholic NaOH at 80 degree centigrade, it will be the perfect answer. Let's see other option কি বলা আছে, dilute aqueous NaOH 20 degree না, concentrated NaOH at 80 degree, এই concentrated alcoholic NaOH at 80 degree হচ্ছে বেস্ট অপশন হবে আমার এই অ্যালকিনটা প্রিপারেশন করার জন্য। এর পরের ক্ষেত্রে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এর পরের ক্ষেত্রে Y যখন হচ্ছে তখন আমরা এইচবিআর অ্যাডিশন করছি, তাই তো, এইচবিআর অ্যাডিশন করছি, এইচবিআর অ্যাডিশন করার পরে আমরা হচ্ছে এইচবিআর অ্যাডিশন করছি, কিন্তু এইচবিআর অ্যাডিশনটা তাহলে এখানে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে CHCl3 0 ডিগ্রি আর একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা বলা আছে। যে এইচবিআর অ্যাডিশনটা করেছে এখানে কিন্তু Br2 দেওয়া আছে, Br2 দিলে কিন্তু আবার ডবল মানে দুটো বিআর তৈরি হয়ে যাবে, তাহলে এইচবিআর যখন দিতে হবে তাহলে হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝা গেছে। পরের কোশ্চেনে বলা আছে the order of reactivity of the following alkyl halides for a SN2 reaction। এটা খুব সহজ কোশ্চেন, SN2 রিঅ্যাকশন পড়ানোর সময় আমরা বারবার করে বলেছি যে SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, রিঅ্যাক্টরের রিঅ্যাক্টিভিটি ডিপেন্ড করবে যে সাবস্ট্রেটের অ্যালকাইল গ্রুপটা, সাবস্ট্রেট যদি এই রকম হয় RX, অ্যালকাইল গ্রুপটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম করতে পারে, 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি, যেটা ফর্ম করবে তার উপরে ডিপেন্ড করে SN1 বা SN2 এর রিঅ্যাক্টিভিটি হবে। যদি আমি পার্টিকুলারলি SN2 এর কথা বলি তাহলে আমি বলেছি যে 1 ডিগ্রির ক্ষেত্রে SN2 রিঅ্যাকশন ইজ মোর প্রেফার্ড ওয়েতে হবে ওভার টু, মানে SN1 এর তুলনায় SN2 তে হচ্ছে বেশি মানে ফলো করার টেন্ডেন্সিটা অনেক বেশি থাকবে। ঠিক আছে, এটা তো গেল অ্যালকিল গ্রুপের ক্রাইটেরিয়ার উপরে, কিন্তু যদি আমি হ্যালোজেন গ্রুপের ক্রাইটেরিয়া হিসেবে দেখি তাহলে আমরা আরো একটা জিনিস SN2 রিঅ্যাকশনে পড়েছিলাম, সেটা হচ্ছে যে এই যে আমাদের এক্স গ্রুপটা রয়েছে, এক্স গ্রুপটা মানে কি, যে লিভিং গ্রুপটা রয়েছে যেটা বেরিয়ে গিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে বা ইন্টারমিডিয়েটটা কার্বোক্যাটায়ন তৈরি করা বলো বা আমাদের ট্রানজিশন স্টেট তৈরি করা বলো, তাহলে লিভিং গ্রুপ যত তাড়াতাড়ি ডিপার্ট হতে পারবে সেইটা হচ্ছে তত ফাস্টার ওয়েতে
রিয়াকশন হবে। যদি লিভিং গ্রুপ তাড়াতাড়ি ডিপার্ট করতে পারে তাহলে আমরা কি জানি যে সাইজ যত বড় হবে সে হচ্ছে তত তাড়াতাড়ি লিভিং গ্রুপ ডিপার্ট হতে পারবে, তাই তো? যদি সাইজ বড় হয় তাহলে লিভিং গ্রুপ ডিপার্ট হতে পারে যদি, তাহলে আর আই যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবিলিটি, হচ্ছে সব থেকে আগে বেরিয়ে যাবে। সুতরাং অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেন, a solution of plus 2-chloro-2-phenyl ethane in toluene racemizes slowly in the presence of small amount of SbCl5। আচ্ছা, SbCl5 কিন্তু খুব ইন্টারেস্টিং একটা রিয়েজেন্ট, এই সম্বন্ধে তোমাকে খানিকটা হলেও জেনে রাখতে হবে। SbCl5 যখন এখানে দেওয়া আছে, যদি কোনো কম্পাউন্ডে এরকম Rx থাকে, এই কম্পাউন্ডের ওপরে যদি আমরা SbCl5 দিই, বা বেসিক্যালি Rx এর বদলে আমি এখানে যদি RCl লিখে আরো জিনিসটা আরো বেশি গ্রহণযোগ্য হবে। RCl যদি আমি লিখি তাহলে এইখান থেকে এইটা হচ্ছে R প্লাস তৈরি করে প্লাস SbCl6 তৈরি করতে পারে। অর্থাৎ কিনা খুব সহজেই কিন্তু Cl কে SbCl5 নিয়ে নিতে পারে উইথ বন্ডেড ইলেকট্রন, যার ফলে আরটা কার্বোক্যাটায়ন ফরমেশন হওয়াটা ছাড়া এর কাছে কোনো অপশনই থাকে না। সুতরাং যখন SbCl5 দেওয়া হয়েছে আমাদের কম্পাউন্ডের উপরে, তাহলে দেখা যাক যে কম্পাউন্ডটা কি আছে সেটা আমরা আগে একবার দেখে নিই। বলা আছে যে ইথেন মানে মিথ ইথ, বলা আছে যে 2-chloro-2-phenyl, এইখানে হচ্ছে 2-chloro আর 2 পজিশনে একটা ফিনাইল গ্রুপ, অর্থাৎ বেনজিন রিং আঁকলেই আমাদের রিয়েজেন্টটা আমরা পেয়ে গেলাম, CH ডবল বন্ড এই সিঙ্গেল বন্ড CH3। ঠিক আছে, তাহলে Cl টা বেরিয়ে যাওয়া মানে হচ্ছে এইখানে কি তৈরি হবে, এইখানে হচ্ছে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। এইখানে যেখান থেকে Cl টা বেরোবে সেখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হবে। পজিটিভ চার্জ তৈরি হবে মানে ফাঁকা পিওর অরবিটাল পেলাম। এবং SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এইখানে কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার জন্য এইখানে যে স্টিরিও কেমিস্ট্রিটা ছিল সেই স্টিরিও কেমিস্ট্রিটা লস হয়ে যাবে এবং দুদিক থেকেই নিউক্লিওফাইল এসে অ্যাটাক করতে পারে, যার ফলে আমরা রেসিমিক প্রোডাক্ট পেতে পারি, তাই তো? রেসিমিক প্রোডাক্ট পেতে পারি না, রেসিমিক প্রোডাক্ট পাই। তো এক্ষেত্রে যখন কার্বোক্যাটায়নটা তৈরি হলো এরকম ভাবে, এর পরে যদি কোনো নিউক্লিওফাইল Cl- এসে অ্যাটাচ হয় তাহলে দুদিক থেকেই অ্যাটাচ হতে পারে এবং আমরা আলটিমেটলি কি পাবো, একটা রেসিমিক প্রোডাক্ট পাবো, তাই তো? তাহলে এখানে সেটাই বলেছে যে এই ইন টলুইন রেসিমাইজেস স্লোলি, মানে বলেই দিয়েছে যে এখানে রেসিমাইজেশন হচ্ছে। তাহলে রেসিমাইজেশন যদি হয় তাহলে আমার এখানে অবশ্যই SN1 এর থ্রু দিয়ে যেতে হবে। SN1 এর থ্রু দিয়ে গেলে তবেই হচ্ছে তোমার কার্বোক্যাটায়ন ফরমেশন হবে, স্টিরিও কেমিস্ট্রি অফ দ্যাট পয়েন্ট অফ দ্যাট পার্টিকুলার কার্বন উইল লস্ট, তাই তো? তাই জন্য মানে স্টিরিও কেমিস্ট্রিটা ওইখানে কিছুটা রেসিমিক প্রোডাক্ট হয়ে যাবে, কারণ দুটো দিক থেকেই অ্যাপ্রোচেবল রয়েছে বলে। তাহলে এখানে কি ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যাবে, অবশ্যই তার মানে এটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যাবে। তাহলে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেন, ওয়াও, পরের কোশ্চেনটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের এখানে একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট দেওয়া আছে। গ্রিগনার্ড রিয়েজেন্ট কেন এত স্পেশাল? গ্রিগনার্ড রিয়েজেন্ট এই কারণেই স্পেশাল, তার দেখবে বইতে গ্রিগনার্ড রিয়েজেন্ট যখন লেখা থাকে, গ্রিগনার্ড রিয়েজেন্ট যখনই লেখা থাকে তার পাশে দেখবে একটা জায়গায় লেখা থাকে আমপোলাং। আমপোলাং কথাটির অর্থ কি? আমপোলাং কথাটির অর্থ হলো রিভার্স রিঅ্যাক্টিভিটি। ঠিক আছে, তার মানে তাহলে এখানে আমপোলাং কথাটি বলা হয়েছে কিসের জন্য? দেখো, এই যে গ্রুপটা পেয়েছি আমরা CH3, এটাকে আমি আর হিসাবেই ধরে নিলাম, RMgX, এটাই তো একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট। তাহলে Mg এর মাথায় পজিটিভ চার্জ এবং R এর মাথায় হচ্ছে নেগেটিভ চার্জ হিসাবে আমরা ধরতে পারি। মানে এরকম ভাবেই পোলারিটিটা থাকে। আর Mg এর মধ্যে পোলারিটি, যেহেতু ম্যাগনেসিয়াম একটি মেটাল, সে বেসিক্যালি পজিটিভ চার্জ হোল্ড করবে এবং তার ফলে হচ্ছে তার সাথে অ্যাডজাসেন্ট যে গ্রুপটি জুড়ে আছে সেটা হচ্ছে নেগেটিভ চার্জ হোল্ড করবে। সুতরাং আর মাইনাস পোলারিটিটা হচ্ছে নেগেটিভ পোলারিটি, Mg হচ্ছে পোলারিটিটা পজিটিভ পোলারিটি। কিন্তু
এই যে আর এম জি এক্স এইটা কোথা থেকে এসছে? এইটা বেসিক্যালি আর এক্স মানে হচ্ছে একটা হ্যালো অ্যালকেনের সাথে যদি আমরা নিই ম্যাগনেসিয়াম ইন ড্রাই ইথার at approximately -78 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমরা রিয়াকশন করি, তার ফলে আমরা কি পাবো? আর এমজি এক্স। তাহলে দেখো এখানে এক্স হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এ কি করবে? বন্ডেড ইলেকট্রনকে নিজের দিকে নেওয়ার চেষ্টা করবে, যার ফলে এখানে একটা ডেল্টা পজিটিভ চার্জ ছিল। মানে এখানে এই যে অ্যালকাইল গ্রুপের যে পোলারিটি সেটা কিন্তু কিছুটা হলেও পজিটিভ পোলারিটি। হোয়ারএজ যখনই আমার এই যে গ্রিগনার্ড রিএজেন্ট তৈরি করা হয়ে গেল, তখন কিন্তু এমজির ওপরে কিন্তু ডেল্টা পজিটিভ, আর এর মাথায় কিন্তু ডেল্টা নেগেটিভ বা নেগেটিভ পোলারিটিটা আর এর মাথায় চলে এলো। তার মানে এখানে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু পোলারিটিটা রিভার্স হয়ে গেছে। হ্যালো অ্যালকেনে যেখানে পজিটিভ পোলারিটি ছিল, এখানে কিন্তু গ্রিগনার্ড রিএজেন্টে অ্যালকাইল গ্রুপের উপরে কিন্তু নেগেটিভ পোলারিটি হয়ে গেছে। দ্যাট ইজ কল্ড আমপোলাং। এই যে রিভার্স অফ পোলারিটি, এইটাই হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্টের বিউটি, এবং এর জন্য 1913-এ গ্রিগনার্ড হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছিলেন। খুব সম্ভবত 1913-এর নোবেল প্রাইজ গ্রিগনার্ডই পেয়েছেন, খুব সম্ভবত। আমার ঠিক আমি এক্স্যাক্টলি শিওর নয়, আমার একটুখানি কনফিউশন আসছে। আইদার গ্রিগনার্ড পেয়েছিলেন 1913-এ রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে, আইদার গ্রিগনার্ড না হলে আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রির উপরে যিনি কাজ করেছিলেন তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ওয়ার্নার 1913-এ খুব সম্ভবত ওয়ার্নার, সরি আমি ভেরি সরি, 1913-এ গ্রিগনার্ড নয়, 1913-এ নোবেল প্রাইজ কেমিস্ট্রিতে ওয়ার্নার পেয়েছিলেন। দুজনের মধ্যে একজন হবে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তাহলে এইখানে আমাদের যে রিয়াকশন দেওয়া আছে, সেই রিয়াকশনের মধ্যে এই যে গ্রিগনার্ড রিএজেন্ট দিয়ে যে রিয়াকশনটা হচ্ছে, সেই গ্রিগনার্ড রিএজেন্টের এই হচ্ছে টোটাল গল্প। তাহলে গ্রিগনার্ড রিএজেন্ট দিয়ে যখন আমাকে রিয়াকশনটা করতে বলেছে, তাহলে কি কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে বলা আছে যে এইটার সাথে ট্রিটমেন্ট উইথ D2O produces which of the following? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? CH3 CMgCl। তাহলে এখানে কি আছে? ডেল্টা নেগেটিভ বা নেগেটিভ যাই বলো না কেন, আর এখানে হচ্ছে ডেল্টা পজিটিভ, অর্থাৎ পোলারিটিটা কার্বনের উপরে নেগেটিভ রয়েছে। তাহলে কার্বন যদি পোলারিটি নেগেটিভ হয়, তাহলে কার্বন কি করতে চাইবে? যে D2O ওর উপরে যে পজিটিভ কাউন্টার পার্টটা রয়েছে, D2O মানে কি? অক্সিজেন, এখানে ডি, এখানে ডি, এর যে পজিটিভ কাউন্টার পার্ট, সেই পজিটিভ কাউন্টার পার্টটাকে ও কার্বনের সাথে জুড়তে চাইবে। এখানে পজিটিভ কাউন্টার পার্ট কি? যদি জল হতো, এটা জল হলে কি হয়? জল H প্লাস OH মাইনাস, তাহলে এখানে হচ্ছে D প্লাস OD মাইনাস, তাহলে পজিটিভ কাউন্টার পার্ট হচ্ছে D, সুতরাং ডিটা হচ্ছে এই কার্বনের সাথে জুড়বে। দেন আমাদের অপশন হবে CH3CD। এই অপশনটা হচ্ছে কারেক্ট হবে, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝা গেছে? চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে বলা আছে 1-chlorobutan অন রিয়াকশন উইথ অ্যালকোহলিক পটাশ। অ্যালকোহলিক পটাশ মানে কি? অ্যালকোহলিক পটাশ মানে ওই তোমাদের যে অ্যালকোহলিক NaOH, অ্যালকোহলিক KOH, পটাশ বেসিক্যালি KOH কে বলা হয়। তাহলে এখানে খুব সিম্পল ব্যাপার, একটা ক্লোরোবিউটেন মানে সিম্পল অ্যালকেন হ্যালো অ্যালকেন দেওয়া আছে, তারপরে অ্যালকোহলিক পটাশ দিয়ে রিয়াকশন করিয়েছে। অ্যালকোহলিক পটাশ দিয়ে রিয়াকশন করালে আইদার হচ্ছে তোমার এলিমিনেশন হবে, না হলে সাবস্টিটিউশন রিয়াকশন হবে। দ্যাট ডিপেন্ড করছে যে তুমি কি টেম্পারেচার দিচ্ছ না কি কোথায় রাখছো, তার সিস্টেমের উপর ডিপেন্ড করবে। এটা তোমরা পারবে, এটা আমি করাচ্ছি না। আইদার তোমার এলিমিনেশন রিয়াকশন হবে অথবা তোমার সাবস্টিটিউশন রিয়াকশন হবে। তবে মোস্ট মানে বেশিরভাগ ক্ষেত্রে এলিমিনেশন রিয়াকশনটাই ফেভার। এলিমিনেশন রিয়াকশন হলে এখানে 1 বিউটিন হওয়ার সম্ভাবনা বেশি, তো অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো আবারও একই দিয়েছে, এন প্রোপাইল ব্রোমাইড অন ট্রিটমেন্ট উইথ ইথানোলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রডিউসেস ফলোইং মানে নিচের কোনটার মধ্যে? দেখো এখানে দিয়েছে প্রোপিন মানে ডবল বন্ড তৈরি হয়েছে, প্রোপানল মানে অ্যালকোহল তৈরি হয়েছে, এখানে প্রোপাইনও দিয়েছে। তো প্রোপাইনটা কোনো মতেই হবে না, প্রোপেন তো হবেই না, ছেড়ে দাও। তাহলে
তাহলে এখানে যদি তুমি দেখো, তাহলে যদি ডবল বন্ড তৈরি হয় তাহলে হচ্ছে প্রোপিন তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো, the reaction condition leading to the best yield of C2H5Cl. ওকে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো এখানে C2H5Cl অর্থাৎ কিনা এখানে কিন্তু একটা হাইড্রোজেন মানে CH3 এইটার উপরে Cl2 দিয়ে রিয়াকশন করানো হয়েছে। করার পরে কিন্তু একটা বলেছে যে এইটা তৈরি হবে CH2Cl। এই রিয়াকশন কিন্তু আমরা পড়েছি, এই রিয়াকশন কিন্তু ফটোলিসিস রিয়াকশন। এই রিয়াকশন আমরা পড়েছি। এই রিয়াকশনের থেকে আমরা মানে কিছুক্ষণ আগেই আমরা পড়েছি। তাহলে এখানে হচ্ছে কোনটা এখানে অপশন, এখানে যে অপশন গুলো দেওয়া আছে তার মধ্যে দেখো, বলেছে যে যদি আমাদের কাছে সিএল এর পরিমাণ এক্সেস দিই, তাহলে অপশনের মধ্যে এখানে অবশ্যই ফটোলাইটিক রিয়াকশন মানে ইউভি লাইট হবে, এই ইউভি লাইট হবে, এই দুটোর মধ্যে একটা হবে। 3 নম্বর অপশনটা হতে পারে, তাহলে অপশন বিটা হবে না। তাহলে এখানে বলা আছে C2H6 এক্সেস নেওয়া আছে, মানে সাবস্ট্রেট এক্সেস নেওয়া আছে, এখানে সিএল এক্সেস নেওয়া আছে, আর এখানে দুটো সমান সমান নেওয়া আছে। দেখো এখানে যেহেতু এই ধরনের যে রেডিক্যাল ফর্মে, এইগুলো সবই রেডিক্যাল রিয়াকশন হবে, ইউভি লাইট দিয়ে করা হচ্ছে, মানে যদি রেডিক্যাল রিয়াকশন হয় তাহলে যদি আমি সিএল এক্সেস নিয়ে নিই তাহলে কিন্তু ফার্দার এইটার উপরে আবার হচ্ছে ডাই মানে ডাই হ্যালোজেনেশন হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। সুতরাং এই এক্সেস সিএল2 যেটা আছে এটা দিয়ে হবে না, মানে অপশন সি হলো না। অপশন ডি এর কথা যদি ভাবি, যেহেতু এটা একটা রেডিক্যাল ফর্মেশন রিয়াকশন এবং এটা সমস্তটাই অনেকটা প্রবাবিলিটির উপরে ডিপেন্ড করছে, এবং তাহলে 1:1 দেওয়ার ফলে কিন্তু আনরিয়াক্টেড রিএজেন্টও কিছুটা থেকে যেতে পারে। সুতরাং এখানেও কিন্তু মানে আমি বলবো না যে এইটা হচ্ছে সুটেবল অপশন। হ্যাঁ, অফকোর্স এটাতে প্রোডাক্ট হবে, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে কিন্তু অপশন এ, যেখানে C2H6টা হচ্ছে এক্সেস দেওয়া আছে আর সিএলটা হচ্ছে কম দেওয়া আছে। তাহলে আমি মানে এক্সপেক্ট করতে পারি যে একটাই মাত্র পজিশনে হ্যালোজেনেশন রিয়াকশনটা হবে। বোঝা গেছে? তো এখানে কিন্তু এইরকম ভাবে পরীক্ষা হলে কিন্তু তোমাকে একটা ডিসিশন মেকিং জায়গায় পৌঁছতে হবে। সবসময় যে তুমি যা থিওরি পড়ে গেছো সেই অনুযায়ী পরীক্ষায় কোশ্চেন আসবে তা কিন্তু নয়। অপশন দেখে কিন্তু তোমাকে বেস্ট পসিবল অপশনটা চুজ করাটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্কের মধ্যে পড়ে। ঠিক আছে? বেস্ট পসিবল অপশন, এরকম নয় যে একটাই মাত্র ঠিক হবে, কিন্তু বেস্ট পসিবল অ্যান্সারটা খুঁজে বের করাটাই কিন্তু আমাদের পরীক্ষার খাতায় বা পরীক্ষার হলে উদ্দেশ্য। তাহলে এই কোশ্চেনে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন। ওকে, পরের কোশ্চেনে কিন্তু বলা আছে যে মোর দ্যান ওয়ান অ্যান্সার কারেক্ট হতে পারে। ঠিক আছে, কোশ্চেনটা পড়া যাক। ফর দ্য ফলোইং কম্পাউন্ডস দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ইজ অর আর। দেখো এখানে কিন্তু শুধু বলেছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, তার মানে বোথ আমাকে কনসিডার করতে হবে, SN1 ও কনসিডার করতে হবে, SN2 ও কনসিডার করতে হবে, দুটো ক্ষেত্রেই কিন্তু কনসিডার করতে হবে। দেখা যাক আগে কোশ্চেন পড়ে কি বলা আছে। কারেক্ট স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। অপশন এ তে বলা আছে কম্পাউন্ড 4। দেখো প্রথমে কম্পাউন্ড গুলোর নেচারটা আমরা একটু দেখে নিই। এটা দেখো, এটা হচ্ছে একটা বেনজাইলিক। এটা যদি SN1 এর থ্রু দিয়ে যায় এই পজিশনে রিয়াকশনটা হবে, এটা হচ্ছে বেনজাইলিক। এটা দেখো এটা হচ্ছে 3 ডিগ্রি, এটাও কিন্তু 3 ডিগ্রি, আর এটাও কিন্তু বেনজাইলিক। ঠিক আছে, তাহলে এইটা যদি হয় তাহলে কি বলেছে যে কম্পাউন্ড 4 আন্ডারগো ইনভার্সন অফ কনফিগারেশন। আমরা কি জানি ইনভার্সন অফ কনফিগারেশন কখন হয়? ইনভার্সন অফ কনফিগারেশন, তাই তো? ইনভার্সন অফ কনফিগারেশন কখন হয়? যখন হচ্ছে রিয়াকশন SN2 থ্রু দিয়ে যায়, তাই তো? কিন্তু দেখো কম্পাউন্ড 4 বলেছে, কম্পাউন্ড 4 দেখো এখানে বেনজাইলিক পজিশনে কিন্তু প্লাস চার্জ হয়ে SN1 এর থ্রু দিয়ে যাবে, তার মানে ইনভার্সন অফ কনফিগারেশন হবে না। তাহলে অপশন এ হলো না, অপশন এ ইজ নট কারেক্ট।
the order of reactivity for 1, 3 and 4 is given as follows. ওকে, তাহলে 1, 3 and 4 দেখো, 1 এ হচ্ছে বেনজাইলিক, 3 তে হচ্ছে 3 ডিগ্রি, 4 নম্বর হচ্ছে বেনজাইলিক। তাহলে দেখো দুটো বেনজাইলিক 1 এবং 4 যদি আমি কনসিডার করি দুটো বেনজাইলিক পজিশন, তাহলে এখানে হচ্ছে একটা এই রকম কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে বেনজাইলিক পজিশনে, আর একটা এখানে এই রকম কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে যেখানে এই 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 কার্বোক্যাটায়ন। অবভিয়াসলি এটা হচ্ছে 1 নম্বর থেকে পাওয়া, আর এখানে এটা হচ্ছে 4 নম্বর থেকে পাওয়া। অবভিয়াসলি এটা স্টেবিলিটি অনেক বেশি হবে। সুতরাং যে অর্ডারটা হবে 4 এর হচ্ছে স্টেবিলিটি যেহেতু বেশি সব থেকে, তাহলে SN1 এর জন্য 4 হচ্ছে সব থেকে আগে, মানে ফার্স্ট রোতে হবে, তারপরে 1 হবে, তারপরে হচ্ছে 3 ডিগ্রি মানে 3টা হবে। তার মানে এখানে যেটা দেওয়া আছে 4, 1, 3, অপশন বি ইজ কারেক্ট। অপশন সি তে বলা আছে 1 and 3 ফলো SN1 মেকানিজম। দেখো 1 এ হচ্ছে বেনজাইলিক, 3 তে হচ্ছে 3 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি 1 and 3 উইল ফলো দ্য SN1 পাথওয়ে। 1 and 2 ফলো দ্য SN2। দেখো 1 তো কোনোভাবেই SN2 করা সম্ভব নয়, কারণ এখানে বেনজাইলিক পজিশন রয়েছে, এ SN2 করবে না। 2 অবভিয়াসলি SN2 করবে। সুতরাং আমাদের কারেক্ট অ্যান্সার গুলো হলো বি, অপশন বি এবং প্লাস অপশন, মানে এখানে যেহেতু মোর দ্যান ওয়ান কারেক্ট অ্যান্সার বলা আছে, বি প্লাস সি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখা যাক। compound that on hydrogenation product optically inactive compounds that on hydrogenation produces optically inactive compound, right? optically inactive compound। আচ্ছা, optically inactive কখন হবে? যদি তাতে কোনো chiral center না থাকে, then it will be consider as a optically inactive। এছাড়াও আরো অনেক রকম ভাবে optically activity inactivity হয়। তো বেসিক্যালি কাইরাল কার্বন না থাকলে হবে, আর হচ্ছে যদি কোনো সিমেট্রি এলিমেন্ট থাকে তাহলে হচ্ছে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড হয়ে যাবে, তাই তো? তাহলে প্রথমে আমরা থেকে সহজ যেটা কাইরাল কম্পাউন্ড, কাইরাল কার্বন আছে কিনা দেখার চেষ্টা করব। কাইরাল কার্বনের পরে হচ্ছে আমরা দেখব যে তার মধ্যে কোনো সিমেট্রি এলিমেন্ট আছে কি নেই, সেটা আমরা পরে কনসিডার করব। তাহলে প্রথম অপশনটির ক্ষেত্রে দেখো যে আমরা যদি হাইড্রোজেনেশন রিঅ্যাকশন মানে কি, হাইড্রোজেনেশন রিঅ্যাকশন মানে এইখানে হচ্ছে যদি আমার একটা এরকম ডবল বন্ড থাকে, সেই ডবল বন্ডে যদি আমি H2 এবং PD বা র্যানি অর H2 র্যানি নিকেল র্যানি নিকেল দিই, তাহলে হচ্ছে আমার এখানে দুটো হাইড্রোজেন এরকম ভাবে জুড়বে, যার ফলে একটা স্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হবে, তাই তো? এইটাই তো বেসিক্যালি হাইড্রোজেনেশন রিঅ্যাকশন। তো তাই যদি হয় তাহলে অপশন এ হাইড্রোজেনেশন রিঅ্যাকশন হওয়ার পরে কি তৈরি হবে? CH3, CH2, এখানে CH2, এখানে হচ্ছে একটা CH3, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে বিআর। অপশন বি তো এইরকম তৈরি হবে, CH3, CH2, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে বিআর, CH3। অপশন সি হচ্ছে CH3, CH3, C, হাইড্রোজেন, বিআর, CH3। আর অপশন ডি তে হচ্ছে CH3, CH2, CH, এখানে বিআর, এখানে হাইড্রোজেন, এখানে CH2, CH3। ঠিক আছে? তাহলে দেখো এখানে কাইরাল কার্বন প্রথমে যদি আমি দেখি, দেখো প্রথম কম্পাউন্ডে এইখানে একটা কাইরাল সেন্টার রয়েছে, এই কার্বনটা কিন্তু একটা কাইরাল কার্বন। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে এই যে এ বি, অপশন বি তে আমরা মনে হচ্ছে একটু ভুল করেছি, হ্যাঁ এইখানটায় CH2 আছে একটা। অপশন বি তে দেখো এই কার্বনের এক পাশে ইথাইল গ্রুপ, অন্য পাশেও ইথাইল গ্রুপ, তার মানে এটা কিন্তু কার্বন, এটা কিন্তু কাইরাল সেন্টার নয়। অপশন সি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে
তাহলে অপশন বি হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, অপশন বি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অপশন এ হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। অপশন সি এর ক্ষেত্রে যদি দেখি এই কার্বনটা দেখো একটা দুটো তিনটে চারটে, চারটেই আলাদা, তাহলে এইটা হচ্ছে কাইরাল সেন্টার, এটা কাইরাল সেন্টার মানে এটা হচ্ছে অপশন সি ও হচ্ছে হাইড্রোজেনেশনের পরে অপটিক্যালি অ্যাক্টিভ থাকবে। আর অপশন ডি এর কথা যদি আমি দেখি তাহলে অপশন ডি এর ক্ষেত্রে দেখো এইদিকে ইথাইল গ্রুপ, এদিকে ইথাইল গ্রুপ, তাহলে এই যে এই সেন্টারটা রয়েছে এটা কিন্তু কাইরাল সেন্টার হতে পারবে না, তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে অপশন বি এবং অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ডে। বোঝা গেছে? পরের কোশ্চেন, ইন দ্য ফলোইং রিয়াকশন দ্য মেজর প্রোডাক্ট ইজ অর আর। দেখো এখানে কোশ্চেনটা কিন্তু খুব ইন্টারেস্টিংলি ডিজাইন করা হয়েছে। এখানে বলা আছে যে দুটো ডবল বন্ড দেওয়া আছে এবং রিয়েজেন্ট দেওয়া হয়েছে এক ইকুইভ্যালেন্ট অফ এইচবিআর। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা যদি প্রথমে লিখি এইরকম ভাবে ডবল বন্ড, এখানে হচ্ছে মিথাইল, এরকম যদি আমরা লিখি তাহলে এইচবিআর দেওয়ার অর্থটা কি? এইচবিআর দেওয়ার অর্থ হলো এইচ প্লাসটা অ্যাডিশন হবে, এইচ প্লাস অ্যাডিশন হবে। তাহলে এইচ প্লাস অ্যাডিশন হওয়ার পরে আমরা কি জানি? আমরা জানি যে মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফরমেশন হবে, এটাই তো। তাহলে মোর স্টেবল কার্বোক্যাটায়ন যদি ফরমেশন হতে হয় তাহলে অবভিয়াসলি এই যে ডবল বন্ডটা রয়েছে এই ডবল বন্ডে হাইড্রোজেনকে অ্যাটাচ হতে হবে, আদারওয়াইজ মোর স্টেবল ডবল বন্ড পাবে না। তাহলে মোর এখানে তাহলে কি হবে? তাহলে এখানে যদি হাইড্রোজেনটা জোড়ে তাহলে এইখানটা প্লাস চার্জটা চলে আসবে, এইখানে ডবল বন্ড থাকবে, এই হচ্ছে সিএইচ। কিন্তু কার্বোক্যাটায়নটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হওয়ার পরে আমরা জানি যে রিয়াকশন কোন দিকে ড্রাইভ করবে? রিয়াকশন সেই দিকে ড্রাইভ করবে যেখানে হচ্ছে মোর স্টেবল প্রোডাক্ট, অর্থাৎ মোর স্টেবল প্রোডাক্টটা কি হবে? দেখো প্রোডাক্টের মধ্যে তাহলে ডাইরেক্টলি এবারে বিআর মাইনাস যদি এখানে অ্যাটাচ হতে চায় তাহলে এখানে ডাইরেক্টলি বিআর মাইনাস অ্যাটাচ হয়ে যেতে পারবে। যদি নর্মাল এলিমিনেশন, নর্মাল আমাদের হাইড্রোজেনেশন রিয়াকশনের কথা ভাবি তাহলে এখানে হচ্ছে বিআর অ্যাটাচ হয়ে যাবে, তাহলে এখানে একটা অ্যালকিন পাবো। কিন্তু দেখো এই অ্যালকিনটা হচ্ছে টার্মিনাল অ্যালকিন হয়ে আছে, ঠিক আছে। কিন্তু টার্মিনাল অ্যালকিনের থেকে যদি এর কাছে সুযোগ থাকে ইন্টারনাল মানে ভেতরের দিকে এসে সাবস্টিটিউটেড অ্যালকিন হওয়ার কোনো পরিস্থিতি থাকে তাহলে সে অবশ্যই সেই সাবস্টিটিউটেড অ্যালকিন হওয়ার চেষ্টা করবে স্টেবিলিটির জন্য। তাহলে তাই যদি হয় তাহলে এইখানে কম্পাউন্ডটা কি করে? একটা ছোট্ট রিঅ্যারেঞ্জমেন্ট করে বা রেজোনেন্সের মাধ্যমে যে টার্মিনাল ডবল বন্ডটা আছে সেই টার্মিনাল ডবল বন্ডটা এইখানে শিফট করে যায়, যার ফলে আমরা পেয়ে থাকি হাইড্রোজেন CH2 CH, এখানে হচ্ছে CH3, এখানে ডবল বন্ড, এইখানে এসে একটা পজিটিভ চার্জ আমরা পাবো। তাহলে টার্মিনালে একটা পজিটিভ চার্জ হয়েছে। এইবারে যে বিআর মাইনাস আছে সেই বিআর মাইনাসটা এখানে অ্যাটাচ যদি হয়ে যায় তাহলে আমরা যে কম্পাউন্ডটা পাবো সেটা হচ্ছে CH3 ডবল বন্ড CH2 বিআর। তাহলে এই কম্পাউন্ডটা কোথায় রয়েছে? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে। বোঝা গেছে? অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলা আছে যে হাইড্রোলিসিস অফ অ্যান অ্যালকাইল ক্লোরাইড ইজ আ স্লো রিয়াকশন বাট ইন প্রেজেন্স অফ NaI দ্য রেট অফ দ্য হাইড্রোলিসিস ইনক্রিজেস। আমরা আগে কি বলেছিলাম যে হাইড্রোলিসিস রিয়াকশন মানে কি ছিল? হাইড্রোলিসিস রিয়াকশন মানে যদি এখানে একটা এক্স থাকে এই এক্স এর বদলে আমার হচ্ছে রিয়াকশনের মধ্যে কি চলে আসবে? OH চলে আসবে, OH চলে আসবে। বেসিক্যালি এই এক্স এর বদলে OH আসাটাকেই হচ্ছে একটা হাইড্রোলিসিস রিয়াকশন, ঠিক তো? বলা হচ্ছে যে হাইড্রোলিসিস রিয়াকশন of alkyl chloride is a slow reaction but in presence of sodium iodide rate of the reaction is increases। এটা কিন্তু সত্যি কথা। কারণ কি? কারণ হচ্ছে আমরা কি জানি I মাইনাস, ধরে নাও এখানে আমার x এর বদলে এখানে হচ্ছে Cl ছিল, x এর বদলে আমার এখানে Cl ছিল, x এর বদলে আমার এখানে Cl ছিল। আমি যদি I মাইনাস দিয়ে অ্যাটাক করে তাহলে কি হবে? I মাইনাস দিই তাহলে এখানে হচ্ছে একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হবে, অর্থাৎ কিনা SN2 রিয়াকশন হবে। এবং যেহেতু I মাইনাস খুব সহজে
মানে সাইজ বড় হওয়ার জন্য নিউক্লিওফিলিসিটি এর বেশি, তাহলে খুব সহজে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারবে এবং সিএল মাইনাসকে বের করে দেবে, যার ফলে কি তৈরি হবে, এই আই তৈরি হলো। ঠিক আছে, আবার তার সাথে সাথে আমরা এটাও জানি সাইজ বড় হওয়ার জন্য ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ গুড লিভিং গ্রুপ অলসো। তাহলে এই কম্পাউন্ডটা তৈরি হওয়ার পরে যদি এখানে আমি H2O দিয়ে অ্যাটাকটা করাই, তাহলে H2O এখানে আসবে এবং আই হচ্ছে গুড লিভিং গ্রুপ হওয়ার জন্য আই মাইনাস ওপাশ থেকে বেরিয়ে গেলে এখানে আমরা পাবো OH2+, এখানে হচ্ছে এরকম পাবো এবং তার পরের স্টেপে H+ মাইনাস H+ করে দিলে আমরা হচ্ছে এখান থেকে OH হাইড্রোলিসিস কম্পাউন্ড পাবো। তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া আছে, এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে, হাইড্রোলিসিস অফ অ্যান অ্যালকিল ক্লোরাইড ইজ আ স্লো রিঅ্যাকশন বাট ইন প্রেজেন্স অফ NaI the rate of the hydrolysis increases, that is correct। এই স্টেটমেন্ট কারেক্ট স্টেটমেন্ট, এ ইজ কারেক্ট। এবং তার কারণ কি হিসাবে আমরা দেখলাম যে I মাইনাস অ্যাক্ট অ্যাজ আ গুড নিউক্লিওফাইল অ্যাজ ওয়েল অ্যাজ আ গুড লিভিং গ্রুপ অলসো। তাহলে রিজনটা কি, I মাইনাস ইজ আ গুড নিউক্লিওফাইল অ্যাজ ওয়েল অ্যাজ গুড লিভিং গ্রুপ, অর্থাৎ আরও কারেক্ট এবং এ এবং আর বোথ আর কারেক্ট এবং এ এর রিজন হচ্ছে আর, সেটাও কারেক্ট। তাহলে কি বলা আছে, বোথ এ অ্যান্ড আর আর ট্রু and R is the correct explanation of A, অর্থাৎ অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, পরের কোশ্চেনে বলা আছে যে ভিনাইল হ্যালাইড ডু নট আন্ডারগো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইজিলি। ভিনাইল হ্যালাইড মানে কি জানি আমরা, এই হচ্ছে আমাদের ভিনাইল হ্যালাইড, এক্স যদি থাকে ডবল বন্ডের সাথে যদি এক্স জুড়ে থাকে, দ্যাট ইজ কল্ড ভিনাইল হ্যালাইড। এবং এটা খুব স্বাভাবিক, আমরা আগেও পড়েছি যে ভিনাইলিক পজিশনে যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন কিন্তু খুব ডিফিকাল্ট হয়, তাই তো। ভিনাইল সাবস্টিটিউশন কিন্তু খুব ডিফিকাল্ট হয়, তাই তো। তাহলে এখানে হচ্ছে ডু নট আন্ডারগো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইজিলি অফ, এই যে স্টেটমেন্ট দেওয়া আছে, ইট ইজ কারেক্ট। Even though the intermediate carbocation is stabilized by loosely held pi electron, the cleavage is difficult to because strong bonding। যদি এটা হতো তাহলে কি হতো, এখানে একটা পজিটিভ চার্জ হতো এবং সেই পজিটিভ চার্জটা কিন্তু একটা পি অরবিটাল, একটা হচ্ছে তোমার sp2 অরবিটালের উপরে থাকবে, যে sp2 অরবিটালটা কিন্তু এই ডবল বন্ডের থেকে আলাদা, মানে এখানে এই যে বন্ডটা ছিল সেই বন্ডেড sp2 অরবিটালকে কিন্তু এই কার্বোক্যাটায়নটা হোল্ড করতে হচ্ছে, যার ফলে এটা কিন্তু খুব একটা স্টেবল কার্বোক্যাটায়ন নয়। সুতরাং এ ইজ কারেক্ট কিন্তু আর ইজ নট কারেক্ট। এ ইজ কারেক্ট, আর ইজ ইনকারেক্ট। অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার হবে। কার্বোক্যাটায়নটা এখানে কিন্তু স্টেবিলাইজ নয়, আমার মতে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, কারণ ভিনাইলিক কার্বোক্যাটায়ন ইজ নট দ্যাট মাচ স্টেবল। স্টেবিলাইজড বাই, এখানে কি বলা আছে, ইভেন দো দ্য ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন ইজ স্টেবিলাইজড বাই লুজলি হেল্ড পাই ইলেকট্রন, দ্য ক্লিভেজ ইজ ডিফিকাল্ট বিকজ অফ স্ট্রং বন্ডিং। ওকে, বাট I think C is the correct answer. C অথবা B হতে পারে, B এর ক্ষেত্রে আর আমি মনে করছি না যে it is a correct answer, but very close call. This is very close call. যে আর এর যে স্টেবিলিটি সেটা হচ্ছে পাই ইলেকট্রন থেকে হয়, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন যেটা তৈরি হবে সেই কার্বোক্যাটায়নটা কিন্তু ইট ইজ নট দ্যাট মাচ স্টেবল। ভিনাইল কার্বোক্যাটায়ন ইজ নট দ্যাট মাচ স্টেবল because only minus I effect is acting over here. So in my opinion option C is correct, but option B also can be correct. পরের কোশ্চেনে বলা আছে the given below are two statements. Statement 1, the compound A is optically active। দেখা যাক তাহলে কাইরাল সেন্টার কোনটা, এইটা কাইরাল সেন্টারের এই পাশে, এটা হচ্ছে তোমার
এটা একই দিকে রয়েছে মানে হচ্ছে জেড, আর এটা ট্রান্সে রয়েছে মানে হচ্ছে ই, তাই তো? এটা জেড রয়েছে, এটা ই রয়েছে, সুতরাং এটা অপটিক্যালি অ্যাক্টিভ। স্টেটমেন্ট 2 ইজ মিরর ইমেজ অফ দ্য কম্পাউন্ডের। এটা কি মিরর ইমেজ হতে পারে? উপরে জেড আছে কিন্তু এখানে হচ্ছে ই আছে, জেড আছে, সুতরাং মিরর ইমেজ হবে না। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, বাট স্টেটমেন্ট 2 ইজ নট কারেক্ট। অপশন সি। দেখো, কনসিডার দ্য অ্যাবভ কেমিক্যাল রিয়াকশন, টোটাল নাম্বার অফ স্টিরিওআইসোমার পসিবল ফর প্রোডাক্ট পি ইজ। ভেরি গুড কোশ্চেন। তাহলে আমাদের কি তৈরি হয়? এই যে ডবল বন্ড, এই যে ডবল বন্ড CH3 CH3, এর উপরে যদি আমি Br2 CCl4 দিই, তাহলে আমাদের কি রিয়াকশন হবে? ব্রোমিনেশন রিয়াকশন হবে, দুটো ব্রোমিন জুড়বে অপোজিট ডিরেকশনে। তাহলে হচ্ছে আমরা পাবো এইরকম পাবো CH3 হাইড্রোজেন, উপরে Br, এরকম CH3 হাইড্রোজেন, নিচে Br। তাহলে এটা একটা কাইরাল সেন্টার, এটা একটা কাইরাল সেন্টার, অর্থাৎ, এবং দুটো হচ্ছে আলাদা আলাদা কাইরাল সেন্টার, অ্যাসিমেট্রিক, মানে দুটো কাইরাল সেন্টার আলাদা আলাদা, সুতরাং কম্পাউন্ড হবে 2 টু দি পাওয়ার n, মানে 4টে টোটাল। অফকোর্স 4টে রাইট। এটা 4টে না, 4টে হবে কি? এটা হচ্ছে তোমার এইটা একটা হবে, এই দুটো কাইরাল সেন্টার রয়েছে, দুটো কাইরাল সেন্টার যদি থাকে, চার একটা দেখাই যাক, 4টে হয়তো হবে না এখানে, এখানে একটা এখানে ওটা হবে না, এটা এইটা একটা হতে পারে। আর দুটো সেন্টারে, আচ্ছা দুটো সেন্টারে দুটো একই রকম রয়েছে, সুতরাং ঠিক ঠিক, এটা 4টে হবে না, এখানে হচ্ছে দুটোই হবে, এইটা হতে পারে, আর এর মিরর ইমেজটা হবে, এইটা আর এর মিরর ইমেজ, অর্থাৎ হচ্ছে 2 নাম্বারস পসিবল। The maximum number of possible isomer which may be formed in monobromine. এই কোশ্চেনটা খুব ডিফিকাল্ট কোশ্চেন, এই কোশ্চেনটা শুধু ডিফিকাল্ট না, এটা খুব কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনও বটে। এই কোশ্চেনটা আমার পার্টিকুলারলি একটুখানি অন্যরকম লেগেছে। এই কোশ্চেনটা এইরকম ভাবে অ্যাপ্রোচ করা উচিত ছিল, ডবল বন্ড, এখানে হচ্ছে, সরি এখানে ডবল বন্ড না, এটা হচ্ছে 1 মিথাইল সাইক্লোহেক্সেন 1 ইন, মানে এখানে এইরকম হচ্ছে জিনিসটা আছে। এবারে যখন হচ্ছে আমরা একে ইউভি লাইট দিয়ে ফটোলিসিস রিয়াকশন, মোনোব্রোমিনেশন রিয়াকশন করি, তাহলে হচ্ছে যে আলফা বিটা পজিশন যেটা আছে, বা অ্যাডজাসেন্ট টু পাশের কার্বনে হচ্ছে সবসময় রেডিক্যাল ফরমেশনটা হয়, পাশের কার্বনে সবসময় রেডিক্যাল ফরমেশনটা হয়, অর্থাৎ এইখানে এই পজিশনটা আছে, এই 3টে পজিশন রয়েছে, আর খুব বেশি হলে ডবল বন্ডটা এখানে শিফট হয়ে গিয়ে একটা হতে পারে, বাট এর যে অ্যান্সারটা রিলিজ করা হয়েছিল দ্যাট ওয়াজ নট অ্যাকসেপ্টেবল। এনিওয়ে এই কোশ্চেনটা আমরা ছেড়ে দিচ্ছি। The following monobromination reaction, the number of possible chiral product is and are কি হবে? It is very very important question. কিরকম ভাবে এই কোশ্চেনটাকে ট্যাকেল করছি সেইটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে দেখবে। যদি এই কোশ্চেনটা ভালো করে বুঝতে পারো তবেই কিন্তু অ্যান্সার করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। এবং এটা খুব 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 বিউটিফুল কোশ্চেন। কিরকম বিউটিফুল কোশ্চেন দেখলেই বুঝতে পারবে। তোমাকে রিপ্রেজেন্টেশন যেটা দিয়েছে সেই রিপ্রেজেন্টেশনের মধ্যে থেকে যদি তুমি বের করতে চাও, অনেক সময় লাগবে, অনেক মাথা ঘামাতে হবে। তার জন্য এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমি যেরকম ভাবে রিপ্রেজেন্টেশন করছি, পরীক্ষাতে সেই রকম ভাবেই রিপ্রেজেন্টেশন করবে, বা প্র্যাকটিস করার সময় সেই রকম ভাবেই রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করবে। আদারওয়াইজ কোথায় কি হবে না হবে তোমরা কিন্তু একটা জিনিসও খুঁজে পাবে না। তাহলে প্রথমে কম্পাউন্ডটাকে লিখে নেওয়া যাক। এখানে হচ্ছে ওপরে CH3, এরকম ফিচার প্রজেকশনের নিচে হচ্ছে CH3, এ পাশে হচ্ছে হাইড্রোজেন, এ পাশে হচ্ছে Br আছে।
তাহলে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কার্বন। নিচ থেকে আমি নাম্বারিং করেছি, 2, দুদিকে হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন, 3, এটা হচ্ছে 4 হাইড্রোজেন হাইড্রোজেন, এটা 4, আর এটা হচ্ছে 5। তাহলে বলেছে যে Br2 300 ডিগ্রিতে হিট করলে যেটা হয় সেটা হচ্ছে মোনো ব্রোমিনেশন প্রোডাক্ট হচ্ছে আমার মেন প্রোডাক্ট হবে। তাহলে মোনো ব্রোমিনেশন প্রোডাক্ট যদি হয় কোন কোন জায়গায় হতে পারে? দেখো 1, 2, 3, 4, 5, 5টা জায়গাতেই কিন্তু কার্বনের সাথে হাইড্রোজেন আছে, সুতরাং 5টা জায়গাতেই কিন্তু মোনোব্রোমিনেশন রিঅ্যাকশন হতে পারে। তাহলে 5টা জায়গাতে যদি মোনোব্রোমিনেশন রিঅ্যাকশন হয় কি কি প্রোডাক্ট হতে পারে? তাহলে আমরা প্রথমে দেখি। প্রথমে 1 নম্বর দিয়ে আমি লিখলাম, 1 নম্বর মানে নিচের কার্বনে, এইখানে CH3 যেটা আছে এইখানে যদি হয় তাহলে কি হবে? CH3, এখানে দুদিকে দুটো হাইড্রোজেন, H Br, আর এখানে হচ্ছে CH2Br। ঠিক আছে, এই কম্পাউন্ডটা হবে, তাই তো? এই কম্পাউন্ডটা হবে। দেখো এই কম্পাউন্ডে কিন্তু এইটা একটা কাইরাল সেন্টার রয়েছে, সুতরাং ইট ইজ অপটিক্যালি, এটা হচ্ছে একটা কাইরাল সেন্টার রয়েছে, দ্য নাম্বার অফ পসিবল কাইরাল প্রোডাক্ট, তার মানে এইটা হচ্ছে একটা কাইরাল প্রোডাক্ট হলো 1 নম্বর। 2 নম্বর কার্বনের ক্ষেত্রে দেখো, 2 নম্বর কার্বনের ক্ষেত্রে CH3, H H H H CH3, 2 নম্বর কার্বনে এখানে একটাই হাইড্রোজেন রয়েছে, এটা যদি Br দিয়ে রিপ্লেস হয়ে যায় তাহলে এই কম্পাউন্ডটা পাচ্ছি। তাহলে দেখো এখানে একটাও এমন সেন্টার নেই যেটা কিন্তু কাইরাল কার্বন কন্টেন্ট করছে। এই সেন্টারে দেখো দুটো ব্রোমিন অ্যাড হয়ে আছে, সুতরাং কাইরাল নয়। বাকি এখানেও কাইরাল নয়, এটাও কাইরাল নয়, সুতরাং এটা হচ্ছে কাইরাল কার্বন নয়। 3 নম্বর কার্বনে দেখো, 3 নম্বর কার্বনে যদি আমরা 3 নম্বর কার্বনে কি রয়েছে? দুটো হাইড্রোজেন রয়েছে, তার মানে দুটো হাইড্রোজেন যদি থাকে তাহলে আমাকে কিন্তু দুবার করে লিখতে হবে। তাহলে এই দিকে যদি আমি ডান দিকের ব্রোমিন যেটা রয়েছে সেটাকে যদি আমি রিপ্লেস করি, ডান দিকের যে হাইড্রোজেনটা রয়েছে সেটাকে যদি আমি রিপ্লেস করি তাহলে হচ্ছে আমি এইরকম একটা কম্পাউন্ড পাবো। ঠিক তো? দেখো এই কম্পাউন্ডটাও কিন্তু কাইরাল কম্পাউন্ড। ঠিক আছে, 3 নম্বর। আচ্ছা, 3 নম্বরে যদি আরেকটা কম্পাউন্ড হতে পারে, যদি CH3, এইরকম ভাবে আমি লিখি, CH3 H Br, এই পাশে Br, এখানে হচ্ছে H, আর এই উপরে দুটো H। তাহলে এইখানে এই কম্পাউন্ডটার ক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু কাইরাল, তার মানে এখানে এইটাও কাইরাল সেন্টার, এটাও কাইরাল সেন্টার রয়েছে CH, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে টোটাল কটা হলো? 1, 2, 3টে এখনো পর্যন্ত পেয়েছি। ঠিক আছে, তাহলে 4 নম্বরে দেখো, এবারে 4 নম্বর কার্বনে একই রকম ভাবে দুদিকেই আমরা রিপ্লেস করব। দুদিকেই যদি আমরা রিপ্লেস করি তাহলে এই প্রথমে ডান দিকে যদি রিপ্লেস করি Br H, তারপরে H H, এখানে Br, এখানে H, দেখো এই কম্পাউন্ড এখানে কিন্তু একটা প্লেন চলে আসছে, উপরে CH3 নিচে CH3, Br, তাহলে এটা কাইরাল নয়। এটাতে ইন্ডিভিজুয়াল কাইরাল কার্বন থাকা সত্ত্বেও যেহেতু উপরেরটার সাথে নিচেরটা কি করে, এরা হচ্ছে ইন্টারনালি একে অপরকে রেসিমাইজ করে দিচ্ছে, তাই তো? ইন্টারনাল রেসিমাইজেশনের জন্য এটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে না বা কাইরাল মলিকিউল হবে না। 4 নম্বরে বাঁদিকে যদি আমি বিআরটাকে রিপ্লেস করাই তাহলে হচ্ছে CH3, এই বাঁদিকে যদি রিপ্লেস করাই Br, এখানে হাইড্রোজেন, এটা দুটোতে হচ্ছে হাইড্রোজেন রয়েছে, এখানে Br, এখানে হাইড্রোজেন, দেখো এটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে, এটা কাইরাল সেন্টার আছে, অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। আর 5 নম্বরের হচ্ছে CH2Br, আর বাকিটা রেস্ট ইজ সেম, CH3, এখানে Br, এখানে যেহেতু এটা কাইরাল সেন্টার আছে এটা হচ্ছে হবে। তাহলে টোটাল আমার কটা পেয়েছি দেখো, 1 নম্বর, 3 নম্বরের 1, 2, 4 নম্বরের একটা, আর 5 নম্বর, এই হচ্ছে টোটাল 5টা হচ্ছে কম্পাউন্ড পাবো যেটা হচ্ছে কাইরাল কম্পাউন্ড হবে। তাহলে উত্তর হবে এখানে 5। বোঝা গেছে? ঠিক আছে তো? চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে বলা আছে যে the total number of alkene possible by dehydrobromation of 3-bromo 3-cyclopentyl
হেক্সেন ইউজিং অ্যালকোহলিক KOH। তাহলে আমরা কি জানি, অ্যালকোহলিক KOH মানে এখানে হচ্ছে ডবল বন্ড ফরমেশন হবে। ডবল বন্ড ফরমেশন যদি হয় তাহলে আমরা প্রথমে আমার কম্পাউন্ডটাকে লিখে নেব। প্রথমে যদি কম্পাউন্ড যেটা লেখা আছে সেটা যদি আছে দেওয়া আছে সেটা যদি আমি এখানে লিখে নিই, তাহলে হচ্ছে কম্পাউন্ডটাকে দেখতে হবে অনেকটা এইরকম। এখানে বিয়ার, এখানে দেখো 3 ব্রোমো 3 সাইক্লোপেন্টাইল হেক্সেন, 1 2 3 4 5, আর একটা এখানে আসবে 6, 4 5 6 হেক্সেন 3 সাইক্লোপেন্টেন। তাহলে হচ্ছে ওকে, উল্টো দিক থেকে নাম্বারিংটা হয়ে গেছে, 1 মিনিট। CH3 CH3 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তার মানে এটা নয়। 6 নম্বর তাহলে বলেছে কি 3 নম্বরে হচ্ছে ব্রোমো আছে, এখানে হচ্ছে ব্রোমো আছে, আর 3 নম্বরে কি আছে, সাইক্লোপেন্টাইল গ্রুপটা রয়েছে। ঠিক আছে, বাকিগুলো রেস্ট হচ্ছে তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবে। হাইড্রোজেন যদি ফিল আপ করে দিতে পারো তাহলে কম্পাউন্ডটা হবে এইরকম। সি, এটা CH2 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 CH2। ঠিক আছে, এবারে বলেছে যে এইটার উপরে অ্যালকোহলিক KOH দিয়ে রিয়াকশন হচ্ছে, দেন আমাকে দেখতে হবে যে বিটা হাইড্রোজেন কোথায় আছে। বিটা হাইড্রোজেন থাকলেই বিটা হাইড্রোজেন এলিমিনেশন হয়ে ডবল বন্ড হবে। তাহলে বিটা হাইড্রোজেনের পজিশন হচ্ছে এখানে একটা আলফা, এখানে বিটা, তাহলে এখানে বিটা হতে পারে, আর একটা এইখানে একটা হাইড্রোজেন আছে এটাতে বিটা হতে পারে। অতএব তাহলে আমি যদি এটাকে 3টে বিটা দিই, বিটা 1 বিটা 2 বিটা 3, তাহলে প্রথমে দেখো লাল দিয়ে লিখছি আমি, বিটা 1 যেটা আছে সেটা এলিমিনেশন হলে আমি পাবো CH3 ডবল বন্ড, এখানে হচ্ছে সাইক্লোপেন্টাইল গ্রুপটা রইবে, CH2 CH2 CH3 হয়ে গেল, গল্প শেষ। যদি আমি 2 নম্বর অপশনটা মানে বিটা 2 যেটা, সেটাকে যদি আমি লিখি, গ্রিন কালিতে লিখছি, CH3 CH2 C, এর নিচে হচ্ছে সাইক্লোপেন্টাইল গ্রুপটা চলে আসবে, এখানে ডবল বন্ড চলে আসবে CH2 CH3। আর যদি ইয়েলো কালিতে লিখি, ইয়েলোটা দেখা যাচ্ছে না, 1 মিনিট, এটা ব্রাউন কালিতে লিখলাম বা ব্ল্যাকে লিখছি, যে যদি এই বিটা 3টা যদি এলিমিনেট হয় তাহলে CH3 CH2, এখানে একটা CH2 CH2 CH3, এখানে একটা ডবল বন্ড আছে, এখানে ডবল বন্ড তৈরি হবে, এই হচ্ছে তোমার কম্পাউন্ড, তাই তো। তাহলে দেখো এর ক্ষেত্রে দুটো কম্পাউন্ড হতে পারে, এর জিওমেট্রিক্যাল আইসোমার হতে পারে, এর জিওমেট্রিক্যাল আইসোমার হতে পারে, EZ এর জিওমেট্রিক্যাল আইসোমার E অথবা Z, এর জিওমেট্রিক্যাল আইসোমার E অথবা Z হতে পারে। কিন্তু এই কম্পাউন্ডের ক্ষেত্রে EZ কিন্তু একই আছে, কারণ দুদিকেই দেখো সমান সমান রয়েছে, সুতরাং একই। তাহলে এর হচ্ছে একটা আইসোমার হবে, এর দুটো টোটাল হচ্ছে 5টা আইসোমার তৈরি হবে। বোঝা গেছে?